তো কি বলেছিলাম যে ডলার থেকে গোল্ড ব্যাকিংকে হাটিয়ে দিল, আর তারপরে আমেরিকার এমন কিছু মূল্যবান জিনিসের প্রয়োজন ছিল যার উপরে ভর করে আমেরিকান ডলারের রিজার্ভ কারেন্সির যে স্টেটাসটা, ওই স্টেটাসটা যাতে বজায় রাখতে পারে আর সারা পৃথিবীতে যাতে ডলার ছড়িয়ে দিতে পারে। আর খুব সহজেই সেই সুযোগ চলে এলো। সেটা হচ্ছে যেটা বললাম, গালফ কান্ট্রিজ, অয়েল কান্ট্রিজগুলোকে সিকিউরিটি দেওয়ার নাম করে। এবারে তুই জিজ্ঞেস করেছিলিস যে ওদেরকে আবার সিকিউরিটি লাগবে কেন, কিসের সিকিউরিটি? তো মিডল ইস্টের মুসলমানদের মধ্যে প্রধান দুটো ভাগ, সিয়া আর সুন্নি। তো সৌদি, ইউএই এরা হচ্ছে সুন্নি মেজরিটি কান্ট্রি, আর ওদিকে ইরান হচ্ছে সিয়া মেজরিটি কান্ট্রি। তো এই দুটো দলের মধ্যে সারা জীবন ধরেই প্রবলেম, হানাহানি, যুদ্ধ, অধিকারের লড়াই নিয়ে। আর যখনই আমেরিকা কোথাও প্রবলেম দেখে তখনই সেখানে ঢুকে পড়ে নিজের ফায়দা তোলার চেষ্টা করে। তো সুযোগ তো আমেরিকার কাছে হেঁটে হেঁটেই চলে এলো। সিকিউরিটি দেওয়ার নাম করে এগ্রিমেন্ট হয়ে গেল, যেই এগ্রিমেন্টের প্রধান 3টে পয়েন্ট হচ্ছে যে অয়েলের দাম নির্ধারণ বা অয়েল বিক্রি হবে ডলারে। এছাড়া দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমেরিকাতেও যে অয়েলের চাহিদা থাকবে সেটাও মেটাবে ওই কান্ট্রিজরা, অয়েল কান্ট্রিজরা। থার্ড পয়েন্ট হচ্ছে যে এই যে কান্ট্রিজগুলো যে পেট্রো ডলার রোজগার করবে অয়েল বিক্রি করে করে বা পেট্রো ডলার জমাবে, সেটাকে আবার রিইনভেস্ট করতে হবে ইউএসের মার্কেটে। মানে কতখানি চালাকি করলে ইউএসকে এইভাবে রাউট করানো যায়, ইউএস ডলারকে। চুক্তি হয়ে গেল, গালফ কান্ট্রিজরা প্রচুর পরিমাণে অয়েল বিক্রি করে পেট্রো ডলার জমাতে থাকলো। এই সিকিউরিটির জন্যই কিন্তু আজকের দিনেও আমরা এটা শুনতে পাই যে সৌদিতে বা কাতারে আমেরিকার এয়ারবেস রয়েছে। এই এগ্রিমেন্ট অনুযায়ী গালফ কান্ট্রিজরা অয়েল বিক্রি করে প্রচুর পরিমাণে পেট্রো ডলার ইনকাম করতে থাকলো, আবার সেটার একটা বিরাট অংশ ইউএসের মার্কেটে রিইনভেস্ট করতে থাকলো। তো ওয়েস্টার্ন বিজনেসম্যানরা কী করলো, এই মিডল ইস্টের লোকেদের সাথে বা মিডল ইস্ট কান্ট্রিজের সাথে অয়েল বিজনেসে নেমে পড়লো। তো ধীরে ধীরে এই মিডল ইস্ট একটা অ্যাভিয়েশন হাব তথা জিও পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। এবার সব থেকে মজার বিষয় হলো যে এই যে পেট্রো ডলার রোজগার হচ্ছিল, মিডল ইস্ট কিন্তু এই পেট্রো ডলারের একটা বিরাট অংশ ভারতীয় উপমহাদেশেও ইনভেস্ট করলো। সেটা কেন করলো, কোথায় কোথায় করলো, তার ইম্প্যাক্ট কী হলো, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। আচ্ছা আন্টি, একটা কোয়েশ্চেন ছিল। এই আমেরিকা, ডলার, মিডল ইস্ট এসবের ইতিহাস, এগুলো আজকের দিনে আমরা কোন কাজে লাগাবো? এগুলো শুনেই বা কী করব? দেখ, জেনারেল ওয়েতে বুঝতে গেলে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, রুট কজ অ্যানালাইসিস। যখনই প্রজেক্ট চলাকালীন কোনো ডিফেক্ট বা ইস্যু আসে, ওটার টেম্পোরারি ফিক্স বা পার্মানেন্ট ফিক্স দেওয়া হয়, তারপরে প্রজেক্ট ডিপ্লয় হয়ে যায়। তারপরে আমাদের রুট কজ অ্যানালাইসিস করতে হয়, মানে এই যে ডিফেক্ট বা ইস্যুটা এসছিল এটার উৎস কী ছিল, যাতে করে এইটা বারবার ফেরত না আসে পরবর্তীকালে। ঠিক সেরকম রাজ্য, দেশ বা সমাজের বর্তমান পরিস্থিতি বা প্রবলেমের যদি উপায় বার করতে হয় বা তাকে যদি ফিক্স করতে হয়, তাহলে তার রুট কজ জানাটা খুব জরুরি। কোথা থেকে এর উৎস ছিল, কিভাবে এর ইম্প্যাক্ট হলো। আর দ্বিতীয় কারণ হচ্ছে বর্তমান সময় যে ইউনিপোলারিটি থেকে ওয়ার্ল্ড মাল্টিপোলারিটিতে যাচ্ছে। ইউনিপোলারিটি মানে এতকাল ইউনাইটেড স্টেটস, আমেরিকা সেই ছিল সর্বেসর্বা, তার উপরে ডিপেন্ড করে পুরো ওয়ার্ল্ড চলছিল। তার হাত থেকে পাওয়ার শিফট হচ্ছে। এই যে পুরো সুপার পাওয়ার পজিশনের যে শিফটিং চলছে বা একজনের হাত থেকে পাওয়ার ট্রানজিশন হচ্ছে আর অন্য অন্য দেশের হাতে, এই সময় যে গ্লোবাল টার্ময়েল চলছে বা আর কিছু বছর চলবে, যে গ্লোবাল রিসেট হবে, সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার প্রথম সোর্স কী ছিল, তার ইম্প্যাক্ট কী, সেই সমস্ত কিছু জানতেও এই জিনিসগুলো জানা ভীষণ জরুরি।